স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আইসিটির ভুবনে আমরা আজকে একটা নতুন অধ্যায় শুরু করব। আইসিটিতে তোমরা জানো টোটাল 6টি অধ্যায়, আমরা আজকে সর্বশেষ অধ্যায় শুরু করব, অর্থাৎ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো আইসিটির সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে কমপক্ষে একটি সৃজনশীল প্রশ্ন থাকবে বোর্ড পরীক্ষায়, এবং প্রত্যেকটা অধ্যায় থেকে কমপক্ষে 4টি করে এমসিকিউ প্রশ্ন থাকবে বোর্ড পরীক্ষায়। তো এই অধ্যায় থেকেও বরাবরের মতো একটা সৃজনশীল প্রশ্ন থাকবে কমপক্ষে 10 মার্কের। তো এই অধ্যায়টা নাম দেখে মনে হয় যে অধ্যায়টা অনেক জটিল, কিন্তু আসলে এই অধ্যায়টা অত্যন্ত সহজ যদি কিছু বিষয় তুমি ভালোভাবে শিখে নিতে পারো। এই অধ্যায়টা অত্যন্ত সহজ, তুমি এটা মনে রাখবা। এবং এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসে সেটাও বরাবরের মতোই সহজ হয়, এবং স্টুডেন্টরা সবসময় এই চ্যাপ্টারের প্রশ্নটা আনসার করার চেষ্টা করে। প্রথম দুটো অধ্যায় থেকে আমরা আসলে স্টুডেন্টদেরকে কখনো বলি না যে কোনো প্রশ্ন আনসার করার জন্য, কারণ প্রথম দুটো চ্যাপ্টার হচ্ছে পুরো থিওরিটিক্যাল। তো সেখান থেকে আসলে মার্ক কাটার অনেকটা প্রবণতা দেখা যায় এক্সামিনারদের। তো এই জন্য তোমরা সবসময় চেষ্টা করবা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই 4টা অধ্যায় থেকে প্রশ্ন আনসার করার জন্য। তোমাদেরকে টোটাল 5টি প্রশ্ন আনসার করতে হবে বোর্ড পরীক্ষায়। তো সেক্ষেত্রে দেখবা যে হয়তো পঞ্চম অধ্যায় থেকে 2টো প্রশ্ন চলে আসছে, বা তৃতীয় অধ্যায় থেকে 2টো প্রশ্ন চলে আসছে। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা এই যে শেষ 4টা থেকে প্রশ্ন আনসার করার জন্য। তো এই যে শেষ 4টার মধ্যে ষষ্ঠ অধ্যায়ের যে প্রশ্ন আসে সেটা অত্যন্ত সহজ। এখানে গতানুগতিক প্রশ্ন প্রত্যেক বছরই থাকে। তো কিছু জিনিস তোমাকে প্রথম থেকে যদি মনে রাখতে পারো তাহলে দেখবে চ্যাপ্টার তোমার অনেক ভালো লাগবে। এবং এই চ্যাপ্টারে এসকিউএল নামে একটা কোডিং আছে। এই কোডিংটা যদি তুমি শিখো, ভবিষ্যতে যেমন আউটসোর্সিং এর ক্ষেত্রে তুমি যখন আরো হায়ার ক্লাসে যাবা, তুমি যখন এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবা, তখন তোমার অনেক কাজে লাগবে। অর্থাৎ তুমি এখানে এসকিউএল সম্পর্কে একটা ধারণা পাইলে। আর সর্বোপরি তুমি এই যে আমাদের মাইক্রোসফট মাইক্রোসফট অপারেটিং সিস্টেমের মাইক্রোসফট অ্যাক্সেস সম্পর্কে তুমি ভালোভাবে জানবা, যে কিভাবে একটা ডাটাবেস তৈরি করতে হয়, কিভাবে ডাটাবেস থেকে কোনো ডাটা খুঁজে বের করতে হয়, কিভাবে এই যে ডাটাবেজের ডাটাগুলোকে সাজাতে হয়। অর্থাৎ তুমি এই যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অ্যাক্সেস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই 4টা প্রোগ্রামের মধ্যে তুমি কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেসটা এখানে শিখে যাবে। অর্থাৎ তুমি এই অধ্যায়টা যদি ভালোভাবে পারো, তুমি কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেস অনেক ভালোভাবে পারবে। এবং মনে রাখবে মাইক্রোসফট অ্যাক্সেস কিন্তু তোমার ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তুমি যখন চাকরির ক্ষেত্রে যাবা বা তুমি যখন ব্যবসা করবা, তখন তোমাকে ডাটাবেস তৈরি করা লাগতে পারে। সেক্ষেত্রে তুমি এই যে মাইক্রোসফট অ্যাক্সেস ব্যবহার করে তুমি কিন্তু ডাটাবেস তৈরি করতে পারো। তো মাইক্রোসফট অ্যাক্সেস ব্যবহার করে তুমি ডাটাবেস তৈরি করলে তো হবে না যে ডাটাবেসের ডাটাগুলোকে তুমি কি করবা, কিভাবে সাজাবা, কিভাবে তুমি ডাটাবেস থেকে তোমার কাঙ্ক্ষিত ডাটা, শর্ত সাপেক্ষে ডাটা তুমি খুঁজে বের করবা, সেটা আমরা এই চ্যাপ্টার থেকে দেখব। তো চলো আমরা শুরু করি। দেখো, এই যে জিনিসগুলো এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো ফার্স দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে খেলনা তৈরির উপাদান, ছোট ছোট ফার্স। আমি আবারও বলে নিই যে চ্যাপ্টারের খুঁটিনাটি কিছু বিষয় আছে, যে বিষয়গুলো জানলে পুরো চ্যাপ্টার তোমার কাছে অনেক ভালো লাগবে। তুমি দেখবা যে ষষ্ঠ অধ্যায় তোমার একটা প্রিয় চ্যাপ্টার হবে। ষষ্ঠ অধ্যায় যখন শেষ হয়ে যাবে তখন তোমার খুব খারাপ লাগবে, হায় রে চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, এত চমৎকার একটা চ্যাপ্টার ছিল যে আমরা জানতামই না, বা আমরা কখনো ভাবিনি যে এই চ্যাপ্টার এত মজার হবে। তুমি শুরু করা আজ থেকে তোমার এই চ্যাপ্টার অনেক ভালো লাগবে। তাহলে দেখো, এগুলা ছোট ছোট ফার্স। এই ফার্স গুলা দিয়ে কি তৈরি করা হয়? দেখো, এই ফার্স গুলা দিয়ে বাচ্চারা কি তৈরি করতেছে? বাচ্চারা খেলনা তৈরি করতেছে। দেখো, এগুলো হচ্ছে ছোট ছোট ফার্স, এগুলো দিয়ে তারা খেলনা তৈরি করতেছে। তাহলে দেখো, খেলনা হয়ে গেছে। দেখো, ফার্স ফার্স ব্যবহার করে এরা খেলনা তৈরি করতেছে, আর এগুলো হচ্ছে তৈরিকৃত খেলনা। তাহলে দেখো, আমরা এই রকম কিছু ডেটা দিয়ে, মনে রাখবে এগুলো হচ্ছে ডেটা, তাইলে ডেটা হচ্ছে এরকম বিশৃঙ্খল কতগুলো সংখ্যা, কতগুলো অক্ষর, মানে যে কোনো কিছু হইতে পারে বিশৃঙ্খল, অর্থাৎ এগুলোর ভিতরে কোনো সামঞ্জস্যতা নাই, এলোমেলো। মূল কথা হচ্ছে এগুলো হচ্ছে এলোমেলো। এগুলোকে দেখো সুন্দর করে সাজাচ্ছে, সাজানোর পরে দেখো কি চমৎকার একটা খেলনা তৈরি হয়ে গেছে। তাহলে আমরা এরকম ডেটা নিয়ে কিছু একটা তৈরি করতে পারি। আর সেটা কি, চলো আমরা দেখি। তাহলে এটা কি? এটা একটা দেয়াল। এটা কি দিয়ে তৈরি হয়েছে? এটা ইটের গাঁথুনি দিয়ে, ক্রমান্বয়ে, খেয়াল করো, ক্রমান্বয়ে ইটের গাঁথুনি দিয়েছে। তুমি দেখো
ক্রমান্বয়ে নিচ থেকে শুরু হয়েছে উপরের দিকে আস্তে আস্তে উপরের দিকে গেছে। তোমরা জানো, তোমরা কিন্তু স্বচক্ষে বিভিন্ন জায়গায় বিল্ডিং তৈরি করতে দেখছো। এই যে বিল্ডিংটা তৈরি করছে, এটা দিয়ে কি তুমি কখনো ভাবছো এটার সাথে ডেটাবেজের সম্পর্ক কি? তুমি কখনো চিন্তা করছো এটার সাথে ডেটাবেজের কি সম্পর্ক? দেখো, এটা একটা ইট, এটা হচ্ছে ডেটা, এটা হচ্ছে ডেটা। তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে ডেটাবেজ। সম্পর্কযুক্ত ডেটার সমাবেশ হচ্ছে ডেটাবেজ। আর আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে দেখো, এটা একটা ডেটা। তুমি ইট একটা ডেটা, বালি ডেটা, সিমেন্ট হচ্ছে ডেটা, কংকর হচ্ছে ডেটা, এগুলো সব হচ্ছে ডেটা। তুমি এগুলাকে দিয়ে যখন একটা ওয়াল তৈরি করে ফেলবে, সেই ওয়ালটা হবে ডেটাবেজ। অর্থাৎ সম্পর্কযুক্ত ডেটার সমাবেশ হচ্ছে ডেটাবেজ। তাহলে সম্পর্কযুক্ত, এগুলা এখানে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে একটা ডেটাবেজ। আর তোমরা ডেটাবেজ সেই স্কুল লাইফ থেকে এই পর্যন্ত অনেকবার ব্যবহার করছো, অনেক কাজে ব্যবহার করছো, কিন্তু আসলে তোমরা কখনো ডেটাবেস তৈরি করো না। তোমরা আজ থেকে ডেটাবেস তৈরি করা শিখে যাবে। এই যে তোমরা স্কুলে ভর্তির সময় তোমরা কিছুদিন আগে যে অনলাইন পরীক্ষা অংশগ্রহণ করছো, এই যে অনলাইন পরীক্ষায় যে তোমরা যে পরীক্ষা দিছো, তুমি যে আনসার মানে সঠিক উত্তরটা দেখাইছো, সেটা কোথায় গিয়ে জমা হয়েছে, বা আমি যে প্রশ্নটা তৈরি করছি সেই প্রশ্নটা কোথায় ছিল, এগুলো সবই ডেটাবেজে ছিল। তোমাকে জাস্ট একটা লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি ডেটাবেজের সাথে সম্পর্ক করে তুমি পরীক্ষা দিছো, এবং তোমার আনসার সেই ডেটাবেজে জমা হয়েছে, আবার সেখান থেকে তোমার আনসার তুমি পেয়ে গেছো একটা সময়। অর্থাৎ ডেটাবেজ কিন্তু আমরা প্রাত্যহিক জীবনে অনেক কাজে ব্যবহার করতেছি, কিন্তু আমরা এটা কখনো তৈরি করিনি। আর আমাদের তো আসলে তৈরি করার দরকার হয়নি, কারণ একটা গোষ্ঠী আছে তারা ডেটাবেস তৈরি করে, আরেকটা গোষ্ঠী আছে তারা ডেটাবেস ব্যবহার করে। তাহলে আমরা হচ্ছে ব্যবহারকারী গোষ্ঠী। এখন আজ থেকে তোমরা ছোট ছোট ডেটাবেস তৈরি করতে পারবা। তাহলে ইট হচ্ছে একটা ডেটা, আর ক্রমান্বয়ে ইটগুলোকে দিয়ে গাঁথুনি দিয়ে একটা ওয়াল তৈরি করা হয়েছে, এটা হচ্ছে একটা ডেটাবেস। তাহলে আমরা ডেটাবেস সম্পর্কে কি বলবো? কেউ যদি আমার কাছে জানতে চায় যে ডেটাবেস কি, তাহলে তুমি কি বলবা? সম্পর্ক যুক্ত ডেটার সমাবেশ হচ্ছে ডেটাবেস। তো চলো, তাহলে ডেটা কি? ডেটা শব্দটি ল্যাটিন শব্দ ডেটামের বহুবচন। মনে রাখবা, এটা কিন্তু এমসিকিউর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার বোর্ড পরীক্ষায় এটা আসছে যে ডেটা শব্দটি কোন শব্দের বহুবচন। ডেটা শব্দটি ডেটামের বহুবচন। মনে রাখবা, ডেটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, এবং ডেটা কিন্তু মনে রাখবা, ডেটা কি কি শব্দ? ডেটাম শব্দের বহুবচন, অর্থাৎ এটা হচ্ছে কি সিঙ্গুলার, আর এটা হচ্ছে ফ্লুরাল। মনে রাখবা, ডেটা শব্দটি একটা ল্যাটিন শব্দ, এবং এটা ডেটামের বহুবচন। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এমসিকিউ প্রশ্ন। এবং তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, যে তোমরা আমার পাঠ যদি ভালোভাবে আয়ত্ত করে নাও, তুমি এমসিকিউ প্রশ্ন পড়া লাগবে না। আমি যা বলতেছি, আমি যা পড়াবো এই চ্যাপ্টারে, তুমি যদি শুধুমাত্র তা ভালো করে শোনো, তা মনে রাখতে পারো, তুমি এমসিকিউ ফ্রুট আনসার করতে পারবে, এবং তুমি সিকিউ ফ্রুট আনসার করতে পারবে, এটা আমি গ্যারান্টি দেবো। এবার আসো, ডেটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান। ডেটাম অর্থ কি? তথ্যের উপাদান, অর্থাৎ যে জিনিস দিয়ে তথ্য তৈরি করা হয়, যে জিনিস দিয়ে একটু আগে আমরা দেখছি যে একটা ওয়াল তৈরি করছে, ওয়াল কি দিয়ে তৈরি করছে? ইট, বালি, সিমেন্ট। তাহলে এগুলো হচ্ছে তথ্যের উপাদান। তাহলে অ্যান আইটেম অফ ইনফরমেশন। তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত। তাহলে তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতর অংশ হচ্ছে ডেটা বা উপাত্ত। যে ধরো, সিলভি বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে, তাহলে সিলভি বার্ষিক পরীক্ষা প্রথম স্থান, এগুলো সবই হচ্ছে ডেটা। আর এই পুরোটা একই সাথে কি? তথ্য। প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত ইনপুট সমূহকে উপাত্ত বা ডেটা বলে। মনে রাখবা, ডেটার বাংলা হচ্ছে উপাত্ত। তাহলে প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত ইনপুট সমূহকে উপাত্ত বা ডেটা বলে। অর্থাৎ আমরা একটা ফলাফল পাওয়ার জন্য, যে অর্থাৎ একটা প্রসেস করে আমি একটা ফলাফল পাবো। ধরো, তুমি ডিমবাজি করছো অথবা তুমি ফিটে বানাইছো, এই যে তুমি ফিটাটা বানাইছো, তুমি যে ফিটাটা পাইছো প্রক্রিয়াকরণের পরে, এই ফিটে বানাইতে তুমি কি কি ব্যবহার করছো? তুমি ময়দা ব্যবহার করছো, তেল ব্যবহার করছো, চিনি ব্যবহার করছো, বা তুমি আরো যে আইটেমগুলো ব্যবহার করছো, এগুলো সব হচ্ছে ডেটা। তাইলে প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য, তাইলে এই যে তুমি ফিটা বানানোর জন্য এগুলোকে প্রক্রিয়া করছো, প্রক্রিয়ার পরে তুমি এখান থেকে একটা ফলাফল পাইছো, একটা ফিটা, তুমি এটা খাবে এখন। কিন্তু এই যে ফিটা বানানোর জন্য যতগুলো উপাদান তুমি ব্যবহার করছো, প্রত্যেকটা উপাদানকে বলা হয় ডেটা। তাহলে পরীক্ষা যদি এসে তুমি এই লাইনটি লিখবা, সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। তাইলে আমরা একটু আগে ফিটে বানানোর জন্য যে কথাগুলো বলছি, যে ফিটে বানানোর জন্য যে যে কাঁচামালগুলো তুমি ব্যবহার করছো, ওই কাঁচামালগুলোকেই ডেটা বলে। এবং ওই কাঁচামালগুলোকে তুমি প্রসেসিং করার পর কিন্তু একটা ফলাফল পাবে। তাহলে সুনির্দিষ্ট
আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। পরীক্ষায় যদি 1 মার্কের জন্য ডেটা আসে তাহলে তোমরা এটা লিখে দিবা। তাহলে দেখো এই যে এখানে কতগুলো ডেটা দেখতে পাচ্ছি, একটা মেশিন দেখতে পাচ্ছি, কঙ্কর দেখতে পাচ্ছি। দেখো, আবার দেখো এখানে আমরা কতগুলো ডেটা দেখতে পাচ্ছি, যে এগুলোকে আমরা প্রসেসিং করে কি পাবো? প্রসেসিং করে আমরা একটা ফলাফল পাবো। এবার আসলে ডেটা হচ্ছে প্রধানত 3 প্রকার, এটা এমসিকিউর জন্য মনে রাখবা। নিউমেরিক ডেটা মানে 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো দিয়ে নিউমেরিক ডেটা তৈরি। এরপর হচ্ছে নন নিউমেরিক মানে হচ্ছে এ বি সি ডি স্টার হ্যাশ, অর্থাৎ সংখ্যা ছাড়া বাকি যেগুলো আছে, সংখ্যা ছাড়া বাকি যে ক্যারেক্টারগুলো আমরা ব্যবহার করি, দেখবা কিবোর্ড, কম্পিউটারের কিবোর্ড বা মোবাইলের কিবোর্ডে দেখবা 0 থেকে 9 ছাড়া আরো অনেকগুলো ডিজিট দেখা যায়, স্ল্যাশ, স্টার, মাইনাস, প্লাস, এগুলো সব হচ্ছে নন নিউমেরিক। আর বুলিয়ান সম্পর্কে আমি কি বলবো? বুলিয়ান সম্পর্কে তোমরা তৃতীয় অধ্যায়ে পড়ে আসছো। তৃতীয় অধ্যায় 0 এবং 1 কে বুলিয়ান অ্যালজেব্রার প্রতীক বলা হয়, অর্থাৎ 0 হচ্ছে অফ আর 1 হচ্ছে অন। তোমরা এটা জানো, বুলিয়ান অ্যালজেব্রা আমরা কিন্তু এটা বিস্তারিত আলোচনা করেছি। তো বুলিয়ান ডেটা কোনগুলো? যেসব ডেটা শুধুমাত্র 0 এবং 1 দিয়ে গঠিত সেগুলো হচ্ছে বুলিয়ান ডেটা। তাহলে মনে রাখবা ডেটা হচ্ছে প্রধানত 3 প্রকার: নিউমেরিক, নন নিউমেরিক আর বুলিয়ান। এরপর আসো ডেটার শ্রেণীবিভাগটা আমরা আরেকটু দেখি বিস্তারিতভাবে। তাহলে ডেটা এরপর হচ্ছে দেখো নিউমেরিক ডেটা, নন নিউমেরিক অর্থাৎ অনিউমেরিক আর বুলিয়ান। দেখো নিউমেরিকটা 2 প্রকার, একটা ইন্টিজার, একটা ফ্লোটিং। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা যেখানে কোনো দশমিক নাই, আর ফ্লোটিং মানে যেখানে দশমিক আছে। মনে রাখবা ফ্লোটিং শব্দের অর্থ হচ্ছে ভাসমান। ফ্লোটিং শব্দের অর্থ হচ্ছে ভাসমান, অর্থাৎ ভাসমান বিন্দু। ভাসমান বিন্দু মানে দশমিক যুক্ত সংখ্যাকে ভাসমান বিন্দু বলে বা ফ্লোটিং পয়েন্ট বলে। আবারও বলতেছি আমি, দশমিক যুক্ত সংখ্যাকে ভাসমান বিন্দু বলে। তাহলে নিউমেরিক ডেটা হচ্ছে 2 প্রকার, একটা ইন্টিজার, একটা ফ্লোটিং। মনে রাখবে ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর ফ্লোটিং মানে হচ্ছে দশমিক সংখ্যা। এবার আসো অনিউমেরিক ডেটা অর্থাৎ নন নিউমেরিকের ক্যারেক্টার আছে, স্ট্রিং আছে, অবজেক্ট আছে। ক্যারেক্টার মানে 1 2 এ বি সি ডি ই এফ জি এস আই জে কে এল স্টার হ্যাশ, এগুলো স্ট্রিং মানে হচ্ছে এ গ্রুপ অফ ক্যারেক্টার। আমরা স্ট্রিং নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো। স্ট্রিং মানে হচ্ছে গ্রুপ অফ ক্যারেক্টার। যেমন ধরো বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে বি হচ্ছে একটা ক্যারেক্টার, এ হচ্ছে একটা ক্যারেক্টার, জি হচ্ছে একটা ক্যারেক্টার, ডি হচ্ছে ক্যারেক্টার, ই হচ্ছে ক্যারেক্টার, কিন্তু বাংলাদেশ একই সাথে স্ট্রিং, অর্থাৎ কতগুলো অক্ষরের সমষ্টিকে স্ট্রিং বলে। এ গ্রুপ অফ ক্যারেক্টারকে স্ট্রিং বলে। আর অবজেক্ট হচ্ছে, দেখো অবজেক্ট হচ্ছে ওই যে আমরা যে সিনেমা দেখি, সিনেমা, নাটক, তারপর হচ্ছে যারা ছবি, অডিও, ভিডিও, গ্রাফিক্স, এগুলো হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো অনিউমেরিক ডেটা কত প্রকার? 3 প্রকার: ক্যারেক্টার, স্ট্রিং, অবজেক্ট। অবজেক্ট হচ্ছে আবার কি কি? অবজেক্টগুলো হচ্ছে ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও। আমরা যে গান শুনি, আমরা যে ভিডিও দেখি, এগুলো সব হচ্ছে ডাটা। মনে রাখবা আমরা যে মোবাইলে ছবি তুলি, এটা একটা ডাটা, গ্রাফিক্স হচ্ছে ডাটা। এবার আসো বুলিয়ান ডাটা। বুলিয়ান ডাটা হচ্ছে 2 প্রকার, একটা সত্য, একটা মিথ্যা। 1 মানে হচ্ছে সত্য, 0 মানে হচ্ছে মিথ্যা। তাহলে আমরা দেখো ডাটার একদম পূর্ণাঙ্গ শ্রেণী বিভাগটা পেয়ে গেলাম। তাহলে দেখো ডাটা প্রধানত 3 প্রকার, নিউমেরিক ডেটা আবার 2 প্রকার, অনিউমেরিক ডেটা 3 প্রকার, অবজেক্ট হচ্ছে আবার এগুলো, আর বুলিয়ান ডেটা হচ্ছে 2 প্রকার। তাহলে এগুলো এমসিকিউর জন্য মনে রাখবা। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। আমি আবার বলি, ফ্লোটিং মানে হচ্ছে ভাসমান বিন্দু, অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যাকে ভাসমান বিন্দু বলে। আর ক্যারেক্টারের সমন্বয়ে স্ট্রিং গঠিত হয়। ক্যারেক্টার হচ্ছে এবিসিডি ধরো, আর কতগুলো ক্যারেক্টারের সমষ্টিকে স্ট্রিং বলে। এবার আসলে তথ্য কি? দেখো সরবরাহকৃত ডেটা থেকে প্রক্রিয়াকরণের পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ যে ফলাফল পাওয়া যায় তাকেই ইনফরমেশন বা তথ্য বলে। তাহলে দেখো সরবরাহকৃত ডেটা থেকে প্রক্রিয়াকরণের পর, অর্থাৎ তোমাকে কতগুলো ডেটা দিছে। ধরো তুমি কিছু রান্না করবা, তুমি একটা তরকারি রান্না করবা, তার জন্য তোমাকে মরিচ দিছে, তোমাকে হলুদ দিছে, তোমাকে পেঁয়াজ দিছে, তারপরে তোমাকে ধরো মাছ দিছে, তোমাকে পটল দিছে, তোমাকে আলু দিছে। তাহলে এগুলা সবগুলাকে প্রক্রিয়াকরণের পর সুশৃঙ্খলভাবে, সুসংগঠনবদ্ধভাবে যে ফলাফলটা পাওয়া গেছে সেটি হচ্ছে তথ্য, বা সেটি হচ্ছে ইনফরমেশন। অর্থাৎ তথ্য হচ্ছে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে উপাত্তের সঠিক বস্তুনিষ্ঠ অর্থবোধক প্রয়োজনীয় সুসজ্জিত বিন্যাস। তার মানে ভালো করে দেখো, তথ্য এখানে জফলাটা, আমার এখানে যত জায়গায় জফলা ছিল সেই জফলাটা সে মানে দেখাতে পারতেছে না। ঠিক আছে, আমার এই রেকর্ডিং এ জফলাটা আসে নাই, সমস্যা নেই, আমি মুখে বলে দিচ্ছি। তথ্য হচ্ছে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে উপাত্তের সঠিক বস্তুনিষ্ঠ অর্থবোধক প্রয়োজনীয় সুসজ্জিত বিন্যাস। তাহলে ভালো করে দেখো তোমরা, উপাত্তের সঠিক বস্তুনিষ্ঠ অর্থবোধক
প্রয়োজনীয় সুসজ্জিত বিন্যাস, অর্থাৎ তুমি কাকে বিন্যাস করবা, উপাত্তের সঠিক বিন্যাস হইতে হবে, বস্তুনিষ্ঠ হইতে হবে, অর্থবোধ, অর্থাৎ এটা একটা অর্থ থাকতে হবে, এটা একটা প্রয়োজনীয় সুসজ্জিত বিন্যাস হইতে হবে, তখন তাকে আমরা কি বলবো, তথ্য বলবো। তাহলে দেখো, তথ্য ইনফরমেশন সমান হচ্ছে ডাটা যোগ প্রেক্ষিত যোগ অর্থ। মানে প্রেক্ষিত মানে কি প্রেক্ষিতে, এটার একটা প্রেক্ষিত অর্থাৎ এটার একটা উদ্দেশ্য থাকতে হবে, এরপর হচ্ছে অর্থ। তাহলে দেখো, তথ্য সমান হচ্ছে কি ডাটা, তথ্য, তাহলে ইনফরমেশনে কি কি লাগে, ইনফরমেশনে ডাটা লাগে, কনটেক্সট লাগে, আর মিনিং লাগে, মিনিং ছাড়া কিন্তু হবে না। দেখো, রহিম 20, সেলিম 15, বয়স, শ্রেণী 1 2, বয়স, রোল 8 3, হাসিম নাম 11, এগুলো সব হচ্ছে ডেটা, এগুলা সব হচ্ছে ডেটা। এগুলা দেখো, এগুলাকে এখন আমরা সুসজ্জিত বিন্যাস, বস্তুনিষ্ঠ, সঠিক এবং অর্থবোধক বিন্যাস করলে আমরা যেটা পাবো সেটা হয়ে যাবে তথ্য। তাহলে এগুলো সব হচ্ছে এক একটা ডেটা। যারা দেখো, রহিম 20 একটা ডেটা, সেলিম 15, বয়স, শ্রেণী 1 2, এগুলো সব হচ্ছে ডেটা। এখন এইখান থেকে যদি তোমারে এগুলা দিয়ে যদি তোমাকে বলে যে তুমি এটার অর্থ কি বলো, তো এটার কোনো অর্থ নেই, এটার কোনো অর্থই নেই। মনে রাখবা, ডাটার কোনো অর্থই নেই, ডাটা হচ্ছে একটা কাঁচামাল, ডাটা হচ্ছে একটা কাঁচামাল। এখন দেখো, এই যেটাকে যদি আমরা সাজাই, দেখো রোল, নাম, শ্রেণী, বয়স। দেখো, রোল 1 নাম হচ্ছে রহিম, শ্রেণী 11, বয়স হচ্ছে 15। রোল 2 নাম হচ্ছে সেলিম, শ্রেণী হচ্ছে 11, বয়স হচ্ছে 18। রোল হচ্ছে 3 নাম হচ্ছে হাসিম, 11 শ্রেণী, বয়স হচ্ছে 16। দেখো, এগুলাকে আমরা যখন সুসংবদ্ধভাবে বিন্যাস ঘটাইছি তখন সে হয়ে গেছে কি তথ্য, সে হয়ে গেছে কি তথ্য। তাহলে দেখো, ডাটা আর তথ্যের মধ্যে পার্থক্য কোথায়। দেখো, এগুলো হচ্ছে কাঁচামাল, এই নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে তুমি কি করবা, চাহিদার প্রেক্ষিত, প্রেক্ষিত না হলে হবে না, নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুসংবদ্ধ সুশৃঙ্খল যে ফলাফল পাওয়া যায় সেটি হচ্ছে ইনফরমেশন। তাহলে এটা হচ্ছে ইনফরমেশন, আর এটা হচ্ছে ডাটা। তাহলে আমরা যদি এই সারি, এই দেখো, এই যে এটা হচ্ছে একটা সারি, এই সারি বরাবর যদি যাই তাহলে কি পাবো, রহিম তার রোল 11 শ্রেণীতে পড়ে, বয়স হচ্ছে 15। ঠিক একইভাবে সেলিম তার রোল হচ্ছে 2, শ্রেণী হচ্ছে 11, বয়স হচ্ছে 18। তাহলে ডেটাকে প্রসেসিং করে আমরা কি পাবো, ডেটাকে প্রসেসিং করে আমরা ইনফরমেশন পাবো। ভালো করে মনে রাখবা, ডেটাকে প্রসেসিং করলে কি পাইবা, ইনফরমেশন পাইবা, ডেটাকে প্রসেসিং করে কি পাইবা, ইনফরমেশন পাইবা। তাহলে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটাকে ইনফরমেশন বলে, পরীক্ষা আসলে এটাই লিখবা, সুশৃঙ্খলভাবে সাজানো ডেটাকে ইনফরমেশন বলে। পরীক্ষা যদি আসে তথ্য 1 মার্কের জন্য, তাহলে তোমরা কি লিখবা, সুশৃঙ্খলভাবে সাজানো ডেটাকে ইনফরমেশন বলে। ওকে, এবার আসো, ডেটা এবং ইনফরমেশনের তুলনা, এটা যদি পরীক্ষা আসে তাহলে অবশ্যই 2 মার্কের জন্য পরীক্ষা আসবে, মনে রাখবা, এটা কিন্তু ভালোভাবে পড়বা। দেখো, কোন সংখ্যা, বিষয় বা ঘটনার নামকে ডেটা বলে, যেমন রবিবার একটা ডেটা, আজ একটা ডেটা, করিম একটা ডেটা, 1920 একটা ডেটা। কোন সংখ্যা, বিষয় বা ঘটনার নামকে ডেটা বলে। আর সুশৃঙ্খলভাবে সাজানো ডেটাকে ইনফরমেশন বলে। তাহলে দেখো, আমরা একটা তুলনা পেয়ে গেছি, ডেটা এবং ইনফরমেশনের একটা তুলনা আমরা পেয়ে গেছি। মনে করো পরীক্ষা যদি 2 মার্কের জন্য এটা আসে, তাহলে দুটো পার্থক্য লিখলেই চলবে, দুটোই যথেষ্ট, তাহলে তুমি 2 মার্ক পাইবা এবং সুন্দর করে লিখবা। কোন সংখ্যা, বিষয় বা ঘটনার নামকে ডেটা বলে, আর সুশৃঙ্খলভাবে সাজানো ডেটাকে ইনফরমেশন বলে। এরপরে দেখো, ডেটা হচ্ছে ইনপুট আর ইনফরমেশন হচ্ছে আউটপুট। অর্থাৎ আমরা ডেটা যদি দিই, ইনফরমেশন পাই, তাহলে যেটা দিই সেটা হচ্ছে ইনপুট, আর যেটা আমরা পাই সেটা হচ্ছে আউটপুট। ডেটা কোনো বিষয়ের ভাব পুরোপুরি প্রকাশ করে না, কিন্তু ইনফরমেশন কোনো বিষয়ের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। এটা একটু আগে আমরা দেখছি, ডেটা দ্বারা কোনো মনের ভাব প্রকাশ পায় না। আব্দুল, 1985, শেরেবাংলা স্কুল, চৌমনি কলেজ, ফার্স্ট ডিভিশন, এগুলো দ্বারা তুমি কিছু বুঝো, এগুলো দ্বারা কিচ্ছু বোঝা যায় না, এগুলো হচ্ছে এক একটা ডেটা। আর এটাকে যদি আমি সুন্দরভাবে সাজাই, আব্দুল করিম শেরেবাংলা স্কুল থেকে পাশ করে চৌমনি কলেজে 1985 সালে ভর্তি হয়, ভর্তি এসে পরীক্ষা এসে ফার্স্ট ডিভিশন পায়, এটা হচ্ছে একটা ইনফরমেশন। এরপর আসো, ডেটা তথ্যের উপর নির্ভর করে না, তথ্য ডেটার উপর নির্ভর করে। ডেটা কিন্তু কারোর উপর নির্ভর করে না, বাট তথ্য কিন্তু ডেটার উপর নির্ভর করে, এটা কিন্তু মনে রাখবা। ডেটা কারোর উপর নির্ভর করে না, ডেটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল, ডেটা কিন্তু স্বাধীন, ডেটা হচ্ছে একটা কাঁচামাল, বাট এই ডেটাকে প্রসেস করে আমরা কি পাই, তথ্য পাই। এবারে দেখো, ডেটা হচ্ছে একক ধারণা, আর ইনফরমেশন হচ্ছে সমন্বিত ধারণা। যেমন করিম 15, এগুলো হচ্ছে এক একটা ডেটা, বাট করিম 15, 85, চৌমনি কলেজ, এগুলো সব হচ্ছে কি, সবগুলোর যদি আমরা সাজাই, সাজানোর পরে যেটা পাবো তো সেটা হবে ইনফরমেশন। বাট এখানে দেখো, সবগুলো ডেটাকে একসাথে করে ফেললে সেটা কি হবে, সমন্বিত ধারণা হয়ে যাবে। তাহলে ডেটা হচ্ছে একক ধারণা, আর ইনফরমেশন হচ্ছে সমন্বিত ধারণা। তো এখানে দেখো, আমি অনেকগুলো তুলনা তুলে ধরছি, তোমরা এখানে
পরীক্ষার খাতায় সঠিকভাবে দুটি তুলনা লিখলে কিন্তু 2 মার্ক পেয়ে যাবে। মনে রাখবা এই যে অনেকেই পরীক্ষায় কিন্তু ক আর খ আনসার করে না। মনে রাখবা তোমার টোটাল 5টা সৃজনশীল প্রশ্ন ক আর খ মিলাইয়া টোটাল 15 মার্ক। আর তোমাকে যদি এ প্লাস পাইতে হয় তোমাকে কিন্তু ক আর খ অবশ্যই আনসার করতে হবে। তুমি এটা ভাবিও না যে গ আর ঘ আনসার করবো, গ আর ঘ আনসার করলে তুমি হয়তো ফাঁস করবা, কিন্তু পরীক্ষা যদি তোমাকে ভালো করতে হয়, তোমাকে যদি এ প্লাস পেতে হয়, তাহলে তোমাকে ক খ কিন্তু সঠিকভাবে আনসার করতে হবে। এবার আসো ডাটা মাইনিং কি। দেখো ডেটা মাইনিং হলো ডেটাকে বিশ্লেষণ করে ডেটার লুকায়িত অর্থ প্রকাশ করা। এটা আসলে ডেটাবেজ যখন আমরা অ্যানালাইসিস করব তখন আমরা পাবো ডেটা মাইনিং হচ্ছে ডেটাকে বিশ্লেষণ করে ডেটার লুকায়িত অর্থ প্রকাশ করা। আমরা যখন কোনো ডেটা পাবো তখন ওই ডেটাকে আমরা বিশ্লেষণ করব, এই ডেটা কেন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এই ডেটা আমাকে কেন দেওয়া হয়েছে, এই ডেটাকে আমি কিভাবে ব্যবহার করব, যে এই ডেটাকে ব্যবহার করার যে ধরো কোনো নির্দেশনা আমার প্রতি আছে কিনা। ঠিক আছে, তাহলে ডেটার মাইনিং এর মান হচ্ছে এগুলা, যে ডেটাকে আমরা অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে ডেটার লুকায়িত অর্থ প্রকাশ করা। অর্থাৎ তোমরা দেখবা তোমাদের বইয়ের পিছনে কতগুলো শব্দ দেওয়া থাকে, অনেক সময় লেখা থাকে যে এই শব্দগুলো তারা কেন ব্যবহার করছে, এই শব্দগুলো তারা বইয়ে কেন ব্যবহার করছে, যে তারা বিশ্লেষণ করে যে এই শব্দটা আমরা এই কারণে ব্যবহার করছি, এই ছবিটা আমরা এই কারণে ব্যবহার করছি। অর্থাৎ এটা মন্তব্যের ঘরে দেওয়া থাকবে যে যে আমরা এটা কোন কারণে ব্যবহার করছি, এই কাজটা আমরা কেন করছি। ঠিক একইভাবে ডেটাবেজের ক্ষেত্রে ডেটা মাইনিং হচ্ছে ডেটাকে বিশ্লেষণ করে ডেটার লুকায়িত অর্থ প্রকাশ করা। এবার আসো ডেটাবেজ। দেখো ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত বা তথ্য, এবং বেজ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। তাহলে ভাইয়া খেয়াল করো ডেটা বেজ, ডেটা হচ্ছে উপাত্ত বা তথ্য, আর বেজ হচ্ছে ঘাঁটি সমাবেশ। তাহলে দেখো শাব্দিক অর্থে ডেটাবেজ হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক, আমার এখানে এই জফলাগুলো আসে নাই, ব্যাপক উপাত্তের বা তথ্যের সমাবেশ। ভালো করে খেয়াল করো শাব্দিক অর্থে ডেটাবেজ হচ্ছে কি কোনো বিষয়ের উপর, অর্থাৎ কোনো একটা বিষয়ের উপর ব্যাপক অনেকগুলো উপাত্ত বা তথ্যের সমাবেশ। অর্থাৎ কোনো এক জায়গায় যদি অনেকগুলো উপাত্ত বা অনেকগুলো তথ্য পাও তখন তুমি তাকে ডেটাবেস বলতে পারবা। একটা দুইটা ডেটা হলে হবে না, হাজার হাজার থাকতে হবে, হাজার হাজার, কোনো একটা জায়গায় হাজার হাজার তথ্য আছে, তুমি তখন তাকে কি বলবা, ডেটাবেস বলবা। যেমন কোনো এক জায়গায় অনেক মানুষ একত্রিত হয়েছে, যখন তুমি তাকে কি বলবা, সমাবেশ বলবা। যে হাজার হাজার লোকের সমাবেশ, এখন একজন লোক দাঁড়ায় থাকলে কি তুমি তাকে সমাবেশ বলবা? যে মিছিল করতেছে, মিছিল মানে হাজার হাজার লোক মিছিল করতেছে, তুমি কখন মিছিল বলবে, যখন এখানে অনেক লোক একসাথে শিক্ষা দিবে বা কোনো একটা বিষয় নিয়ে কথা বলবে, আওয়াজ চলবে, তখন তাকে আমরা মিছিল বলবো। তাহলে মিছিলে অনেক লোকের উপস্থিতি থাকে, তখন তাকে আমরা মিছিল বলবো। একজন দুইজন লোক থাকলে তো তাকে মিছিল বলা যায় না। ঠিক একইভাবে যখন ব্যাপক উপাত্ত বা তথ্য থাকবে তখন তাকে আমরা ডাটাবেস বলবো। তাহলে সুতরাং ডেটাবেস বলতে বিপুল পরিমাণ তথ্যের মজুদ রাখার ব্যবস্থাকে বোঝায়। বিপুল পরিমাণ তথ্য মজুদ থাকবে, অর্থাৎ এটা একটা গোডাউন। তোমরা দেখবা যে দোকানদারের গোডাউন আছে, গোডাউনে কি থাকে, গোডাউনে অনেকগুলো মাল থাকে, সে শোরুমে কিছু কিছু মাল আনি বিক্রি করে। শোরুমের মাল থাকে কম, কারণ শোরুম থাকে ছোট, সে তার প্রোডাক্টগুলো কোথায় রাখে, গোডাউনে রাখে। গোডাউনে দেখবো অনেকগুলা প্রোডাক্ট সে জমাই রাখছে, সেখান থেকে এনে এনে সে বিক্রি করে। তাহলে ডেটাবেস হচ্ছে একটা গোডাউন, আর ডেটাবেস মানে হচ্ছে যেখানে তথ্য মজুদ রাখা হয়। অন্যভাবে বলা যায় পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত হয় ডেটাবেস। তাহলে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত হয় ডেটাবেস। তাহলে এটা মনে রাখতে হবে, পরস্পর সম্পর্কযুক্ত। এখন আমরা আস্তে আস্তে ফাইল আর টেবিলে চলে আসতেছি। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত হয় ডেটাবেস, মনে রাখবা। এবার আসো ডেটাবেস তৈরির পদ্ধতি আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা পরীক্ষা যদি আসে তাহলে হয়তো 3 মার্ক অথবা 4 মার্কের জন্য পরীক্ষা আসবে। তো এখন আমরা এটা ম্যানুয়ালি দেখবো, কিছুক্ষণ পর আমরা এটা আবার প্র্যাকটিক্যালি দেখবো যে আসলে তোমরা কিভাবে ডেটাবেস তৈরি করবে। তো তোমাদের বাসায় যাদের কম্পিউটার আছে তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখার পরে নিজের কম্পিউটারে একটা ডেটাবেস তৈরি করে ফেলবা। পরবর্তীতে আমরা এই ডেটাবেস দিয়ে অনেক কাজ করব। তো আসলে ডেটাবেস তৈরির পদ্ধতি মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা পরীক্ষা যদি আসে 3 মার্ক অথবা 4 মার্কের জন্য আসবে, এবং এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে। তো আসো প্রথমে এমএস অ্যাক্সেস ওপেন করি। ডেটাবেস তৈরির পদ্ধতির জন্য প্রথমে করতে হবে এমএস অ্যাক্সেস ওপেন করি। এমএস অ্যাক্সেস প্রত্যেকের কম্পিউটারে আছে, যে তোমাদের কম্পিউটারে অফিস প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের ভিতরে এমএস ওয়ার্ড, এমএস অ্যাক্সেস, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, এই 4টা প্রোগ্রাম আছে। এর ভিতরে এই এমএস অ্যাক্সেস প্রোগ্রামটা হচ্ছে ডেটাবেস তৈরির প্রোগ্রাম। তাহলে এমএস অ্যাক্সেস ওপেন করতে হবে প্রথমে। দেখবা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি যখন করবো তখন কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে, এমএস অ্যাক্সেস ওপেন করি। প্রথম কাজ হচ্ছে এমএস অ্যাক্সেস ওপেন করা। অর্থাৎ মনে রাখবা এই চ্যাপ্টারে আমরা যত কাজ করব প্র্যাকটিক্যালি, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল কাজের প্রথম কাজ হচ্ছে এমএস অ্যাক্সেস ওপেন করা। এমএস অ্যাক্সেস তোমাকে ওপেন করতে হবে, এমএস অ্যাক্সেস ছাড়া কোনো কাজ করা যাবে না। এরপর আসো ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করি।
তাহলে এমএস অ্যাক্সেস ওপেন করার পর আমি যে ইন্টারফেসটা পাবো অথবা যে পেজটা আমার চোখের সামনে ভাসবে সেখান থেকে আমি কি করব, ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করব। সেখানে ব্ল্যাঙ্ক ডাটাবেজ নামে একটা অপশন থাকবে, সেখানে আমরা ক্লিক করবো। আমরা কিন্তু কিছুক্ষণ পর প্র্যাকটিক্যালি এটা দেখবো। তারপর হচ্ছে কি ফাইলটির নাম দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করি, তাহলে ব্ল্যাঙ্ক ডাটাবেজের নিচে ফাইলের নাম থাকবে, সেখানে আমি ফাইলের নাম দেবো, নাম দিয়ে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব। এরপরে টেবিলটির নাম দিয়ে ডিজাইন ভিউ মোডে ক্লিক করি। তোমাকে কিন্তু প্রত্যেকটা অপশন মনে রাখতে হবে, কিছুক্ষণ পর কিন্তু আমি এই অপশনগুলো নিয়ে কাজ করব। টেবিলটির নাম দিয়ে ডিজাইন ভিউ মোডে ক্লিক করি, তাহলে টেবিলটির একটা নাম দেবো, নাম দিয়ে কোথায় ক্লিক করবো, ডিজাইন ভিউ মোডে ক্লিক করি। তোমরা কিন্তু এটা মুখস্থ করে ফেলবা পরীক্ষার খাতে লেখার জন্য। প্রয়োজনীয় ফিল্ডগুলোর নাম লিখে ডাটা টাইপ নির্ধারণ করতে হবে। তো ফিল্ড কি, ডাটা টাইপ কি, এটা আসলে আমরা সামনে লেকচারগুলোতে পাবো, যে আমরা এখানে ফিল্ড কাকে বলবো, ডাটা টাইপটা কি, ডাটা টাইপটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, তখন তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো তখন এখন তোমরা শুধুমাত্র মনে রাখো যে ফিল্ড নামে একটা টার্মস এখানে আছে, ডাটা টাইপ নামে একটা টার্মস এখানে আছে। এরপরে হচ্ছে কি Ctrl+S চেপে টেবিলটি সেভ করি। তাহলে আমি যে টেবিলটা তৈরি করব সেটা কিভাবে সেভ করব, কন্ট্রোল দেখবো কম্পিউটারের কিবোর্ডের ভিতরে CTRL নামে একটা বাটন আছে, সেই বাটনটা আর S একসাথে চাপ দিতে হবে। কম্পিউটারের ভিতরে তোমরা দেখবা CTRL নামে একটা বাটন আছে, CTRL নামে একটা বাটন আছে, সেই বাটন এবং S চেপে টেবিলটাকে আমরা সেভ করি। তো আমরা ধন্যবাদ দেব না, আমরা এখন কি করব, আগে ডাটাবেসটা প্র্যাকটিক্যালি তৈরি করব। চলো আমরা ডাটাবেসটা তৈরি করে দেবো। তোমাকে এই যে ধাপগুলো, এই ধাপগুলো কিন্তু মনে রাখতে হবে। প্রথম ধাপ হচ্ছে এমএস অ্যাক্সেস ওপেন করি, পরের ধাপ হচ্ছে ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করি, পরের ধাপ হচ্ছে ফাইলটির নাম দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করি, টেবিলটির একটা নাম দিয়ে ডিজাইন ভিউ মোডে ক্লিক করি, প্রয়োজনীয় ফিল্ডগুলোর নাম লিখে ডাটা টাইপ নির্ধারণ করে দিতে হবে, Ctrl+S চেপে টেবিলটি সেভ করি। তো চলো আমরা এই কাজটা প্র্যাকটিক্যালি করি এখন। দেখো এই যে এখানে এই যে বাটনটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে স্টার্ট মেনু। খেয়াল করো প্রত্যেকের কম্পিউটারে কিন্তু এটা আছে। এই যে বাটন, এই যে দেখো মেনুটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে স্টার্ট মেনু। প্রত্যেকের কম্পিউটারে কিন্তু কর্নারে আছে, বাম পাশে কর্নারে কিন্তু এটা আছে। তাহলে এখানে ক্লিক করবো, ক্লিক করলে দেখবে এমএস অ্যাক্সেস কোথাও আছে। দেখো এই যে এখানে লেখা আছে, দেখো এমএস অ্যাক্সেস। তোমরা ভালো করে দেখো এমএস অ্যাক্সেস এখানে দেখা যাচ্ছে। আমরা এমএস অ্যাক্সেস ওপেন করি, কারণ আমার প্রথম কাজই ছিল দেখো এমএস অ্যাক্সেস ওপেন করে। দেখো প্রথম ধাপ ছিল এমএস অ্যাক্সেস ওপেন করে। তাহলে দেখো এমএস অ্যাক্সেস ওপেন করলাম, এমএস অ্যাক্সেস ওপেন হয়ে গেছে। দেখো তোমরা এমএস অ্যাক্সেস ওপেন হয়ে গেছে। এবার দেখো ফর 2 নম্বর পয়েন্ট ছিল ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করে। দেখো তোমরা আমার 2 নম্বর পয়েন্ট ছিল ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করে। তাহলে দেখো আমি এখন ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করবো। ব্ল্যাঙ্ক ডাটাবেজে আমার এখানে ক্লিক করা আছে। দেখো এই যে ব্ল্যাঙ্ক ডাটাবেজ, খেয়াল করো ব্ল্যাঙ্ক ডাটাবেজ এখানে আছে। তো ব্ল্যাঙ্ক ডাটাবেজ এখানে আছে, আমি উইন্ডোজ 7 ব্যবহার করতেছি, এই কারণে অটোমেটিক আমি এমএস অ্যাক্সেসে ক্লিক করলেই ব্ল্যাঙ্ক ডাটাবেজটা আমার এখানে চলে আসবে। তো ব্ল্যাঙ্ক দেখো আরো কতগুলো অপশন আছে। দেখো ব্ল্যাঙ্ক ওয়েব ডাটাবেজ, রিসেন্ট টেমপ্লেট, সিম্পল স্যাম্পল টেমপ্লেট, মাই টেমপ্লেটস। অনেকের কম্পিউটারে অনেক রকম থাকবে, তবে তুমি শুধুমাত্র কি করবে, ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করবে। তো ব্ল্যাঙ্ক ডাটাবেজে ক্লিক করলাম, করার পরে দেখো ফাইলটির নাম দিয়ে, আমার এর পরের পয়েন্ট কি ছিল, ফাইলটির নাম দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করি। দেখো আমি ফাইলটির একটা নাম দেবো, ফাইলটির আমি একটা নাম দেবো। তো ফাইলটির একটা নাম দেবো, আমি নাম দেবো অনলাইন গ্রুপ। মনে রাখবো আমরা কিন্তু এই ফাইল দিয়ে পরবর্তীতে অনেক কাজ করবো। আমরা আজকে যে ডাটাবেসটা তৈরি করবো, এই ডাটাবেসটা দিয়ে ভবিষ্যতে কিন্তু আমরা অনেক কাজ করবো। তোমরা কিন্তু এই নামটা মনে রাখবো। আমাদের তৈরিকৃত ডাটাবেস নাম হচ্ছে অনলাইন গ্রুপ 2020। এবার আসো ফাইলটির নাম দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করি। দেখো ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, ক্রিয়েট বাটনে ক্লিক করছি। করার পরে দেখো আমার এরপরের পয়েন্ট কি ছিল, টেবিলটির একটা নাম দিয়ে ডিজাইন ভিউ মোডে ক্লিক করি। এখন দেখো আমি টেবিলটির একটা নাম দেবো। এই যে দেখো এখানে টেবিল কথাটা লেখা আছে। আমি দেখো এই যে তোমরা যখন মাউস ব্যবহার করো, মাউসের ডান বোতাম চাপ দিবে, মাউসের ডান বোতাম চাপ দিলে দেখো মাউসের ডান বোতাম চাপ দিলে দেখো এখানে ডিজাইন ভিউ চলে আসছে। খেয়াল করে এখানে কি লেখা আসছে, ডিজাইন ভিউ। এখানে কি লেখা আছে মাউসে, তোমরা আবার দেখো এই যে এখানে টেবিল 1 লেখা আছে। আমি টেবিল 1 রাখবো না, আমার এই ডাটাবেজের আমি একটা নাম দেবো। তো নাম দেবো, দেখো এখানে মাউসের এই যে এটার উপর আমি কার্সর রাখলাম। কার্সর রেখে তুমি কি করবা, মাউসের ভিতরে দুটো বাটন আছে, একটা বাম একটা ডান, একটা বাম একটা ডান। তোমরা দেখবে মাউসের ভিতরে প্রত্যেকটা সারা পৃথিবীতে মাউসের ভিতরে দুটো বাটন আছে, একটা বাম বাটন একটা ডান বাটন। তুমি ডান বাটনে চাপ দিবা, চাপ দিলে দেখো ডিজাইন ভিউ আসছে। ডিজাইন ভিউতে ক্লিক করলাম, করে এখন দেখো আমি টেবিলের একটা নাম দেবো। টেবিলের নাম কি দেব, অনলাইন GROUP অনলাইন গ্রুপ ইনফো INFO। এটা তুমি তোমার মতো করে, তোমার ডাটাবেসের নাম কি হবে তুমি জানো। আমি নাম দিলাম এটার অনলাইন গ্রুপ ইনফো।
অর্থাৎ ইনফরমেশন থাকবে তোমরা যারা 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 এই যে অনলাইনে আছো আমি তাদের একটা ডাটাবেস তৈরি করে রাখবো। এরপর ওকে দিলাম, দেখো ডিজাইন ভিউ মোডে ওপেন করছি। এবার দেখো আমার পরের ধাপ কি ছিল, দেখো এই যে টেবিলটির নাম দিয়ে ডিজাইন ভিউ মোডে ক্লিক করি। এরপরে যে প্রয়োজনীয় ফিল্ডগুলোর নাম লিখে ডাটা টাইপ নির্ধারণ করে দিতে হবে। প্রয়োজনীয় ফিল্ডগুলোর নাম লিখে ডাটা টাইপ নির্ধারণ করে দিতে হবে। আমি এখন ফিল্ডের নাম দেখো, আমি প্রথমে কি রাখবো, যে আমি ডাটাবেস তৈরি করলে তোমাদের কি কি রাখবো, আমি ডাটাবেস তৈরি করলে প্রথমে তোমাদের রোল রাখবো, দেখো রোল, তারপরে তোমাদের নাম, তারপরে রাখবো ডাটাবেস, আমরা এই ডাটা টাইপটা পরে নির্ধারণ করবো, নামের পরে রাখবো তোমার এই যে গ্রুপ, তারপরে রাখবো এই যে তোমার ফোন নাম্বার, তারপর রাখবো তোমার রিলিজিয়ন, তারপর আমি রাখবো তোমার ছবি, তারপর আমি রাখবো তোমার অ্যাড্রেস। তাহলে আমরা যে ডাটাবেসটা তৈরি করবো এই ডাটাবেসে এই জিনিসগুলো থাকবে। তারপরে থাকবে ফি, তুমি কত টাকা ফি দিছো, ফি থাকবে। তারপরে ধরো তোমার বয়স থাকবে, ডেট অফ বার্থ। তারপরে কি থাকতে পারে আর, অর্থাৎ এই একটা ডাটাবেসে কাস্টমারের চাইলেও তুমি যে একটা ডাটাবেস তৈরি করবে, কাস্টমার তোমাকে একটা ডাটাবেস তৈরি করার জন্য বলবে, তো কাস্টমার তো তোমাকে বলে দেবে ওই ডাটাবেসে কি কি থাকবে, কি কি তথ্য সে রাখবে, তাহলে ওই তথ্য অনুযায়ী তুমি করবা। তাহলে দেখো আমার জন্য আমি যে ডাটাবেসটা তৈরি করছি সেখানে তোমার রোল থাকবে, সেখানে তোমার নাম থাকবে, সেখানে তোমার গ্রুপ থাকবে, সেখানে তোমার ফোন নাম্বার থাকবে, তোমার ধর্ম থাকবে, তোমার ছবি থাকবে, তোমার অ্যাড্রেস থাকবে, তোমার ফি থাকবে, তুমি কত টাকা দিচ্ছ, তোমার জন্ম তারিখ থাকবে। এখন কাস্টমার যখন তোমাকে ডাটাবেস বানাইতে বলবে তখন কিন্তু কাস্টমারই তোমাকে বলে দেবে যে কি কি তথ্য তিনি রাখবেন। এবার আসে আমরা ডাটা টাইপ নির্ধারণ করবো। দেখো আমরা কিন্তু আমাদের পয়েন্টে বলেছি যে প্রয়োজনীয় ফিল্ডগুলোর নাম লিখে ডাটা টাইপ নির্ধারণ করে দিতে হবে। আমরা এখন ডাটা টাইপ নির্ধারণ করে দেবো। ডাটা টাইপ মানে হচ্ছে যে রোল, এই রোলটা কিভাবে হবে, এই রোলটা নাম্বারে হবে। যেমন রোল হবে, তোমার রোল হচ্ছে কত 3001 অথবা 4001 অথবা 5001 অথবা 6001। তাহলে আমি যদি নাম্বার দিই তাহলে আমি ওখানে নাম্বার লিখতে পারবো। এই কারণে আমাদের এই রোলের টাইপ হবে নাম্বার। আমরা যখন ডাটা টাইপ আলোচনা করব তখন দেখবে এটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা ক্লাস রাখছি শুধুমাত্র ডাটা টাইপের জন্য। ডাটা টাইপটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে তোমার রোল হবে কিসে, রোল হবে সংখ্যায়। যেমন তোমার রোল সংখ্যায়, যে 3001, 4001 অথবা 5001 অথবা 2001। ঠিক আছে, এক একজনের রোল এক এক রকম, এই কারণে আমাদের রোলগুলো হবে কিছু সংখ্যা। এবার আসলে নাম, নাম হবে টেক্সট। তোমার নাম হচ্ছে ধরো আব্দুল করিম, হালিমা, মালিহা, ফারজানা, ধরো এইরকম নামগুলা। তো এই নামগুলা আমরা কিভাবে লিখি, এবিসিডি দিয়ে লিখি, এই জন্য নাম হবে আমাদের কিছু টেক্সট। এবার গ্রুপ, হবে সায়েন্স, আর্টস, কমার্স, এই ঠিক আছে, এটা হবে টেক্সটে। এবার ফোন, হবে আমাদের নাম্বারে, কারণ আমাদের ফোন নাম্বার কি 01818019919017, এটা হবে নাম্বারে। এবার আসলে রিলিজিয়ান, হবে যেমন ইসলাম, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান। ঠিক আছে, তো এই জন্য এটা হবে টেক্সট। এবার ফিকের জন্য ছবির জন্য একটা টাইপ আছে। দেখো এখানে এই যে টাইপগুলো আছে এই টাইপগুলো নিয়ে আমরা আলোচনা, দেখো এখানে কয়টা টাইপ আছে, টেক্সট, মেমো, নাম্বার, ডেট টাইম, কারেন্সি, অটো নাম্বার, ইয়েস নো, ওলি অবজেক্ট, হাইপারলিংক, অ্যাটাচমেন্ট, ক্যালকুলেটেড, লুকআপ উইজার্ড। এই যে টাইপগুলো আছে আমরা দেখবা একটা পার্টে এই সবগুলা টাইপ নিয়ে আলোচনা করবো, যে কোন ক্ষেত্রে তুমি কোন টাইপ ব্যবহার করবা, কোন টাইপ ব্যবহার করলে তুমি কোন বিপদে পড়বা, কোন টাইপ ব্যবহার করে তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবা, অথবা তুমি কখন কোন টাইপটা ব্যবহার করবা সুবিধার জন্য। তো ফিকের জন্য আমরা ব্যবহার করব ওলি অবজেক্ট। মানে একবার ছবি, ডাটাবেজের সাথে কোনো ছবি যুক্ত করতে চাইলে, ডেটাবেজের সাথে যে এই যে কোনো গ্রাফ পেপার যুক্ত করতে চাইলে, অর্থাৎ এক্সট্রা কিছু যুক্ত করতে চাইলে ওলি অবজেক্ট ব্যবহার করতে হবে। অ্যাড্রেসটা আমরা কি দিয়ে লিখবো, অ্যাড্রেস আমরা টেক্সট দিয়ে লিখবো। অ্যাড্রেস চাইলে আমরা মেমো দিয়ে লিখতে পারি। আমরা কিন্তু একদিন আলোচনা করবো যে টেক্সট আর মেমোর মধ্যে পার্থক্য কি। টেক্সট আর মেমোর মধ্যে কিন্তু বড় ধরনের পার্থক্য আছে। টেক্সটে আমরা সর্বোচ্চ 255টা অক্ষর লিখতে পারবো, আর মেমোর মধ্যে আমরা 65,536টি অক্ষর লিখতে পারবো। তাহলে আমরা যদি টেক্সট ব্যবহার করি 255 অক্ষরের বেশি লেখা যাবে না, আর মেমো ব্যবহার করলে 65,536টি পর্যন্ত অক্ষর লেখা যাবে। তাহলে দুটোর কাজ কিন্তু একই রকম। টেক্সট ব্যবহার করে তুমি যখন ABCD01 টেক্সট ব্যবহার করলে দুনিয়ার যত অক্ষর আছে, কিবোর্ডের ভিতরে যত অক্ষর আছে সব লিখতে পারবা। মেমো ব্যবহার করলো কিবোর্ডের ভিতরে যত অক্ষর আছে সব লিখতে পারবা। কিন্তু নাম্বার ব্যবহার করলে তুমি 0 থেকে 9 এর বাইরে আর কিছু লিখতে পারবা না, তবে দশমিক ব্যবহার করতে পারবা। তাহলে দেখো অ্যাড্রেস আমরা দিব কি টেক্সট। এরপর আসো ফি মানে টাকা, দেবো আমরা কারেন্সি মানে মুদ্রা, এই মনে করবো ফি এর জন্য কারেন্সি। এবার আসো ডেট অফ বার্থ মানে জন্ম তারিখের জন্য আমরা ব্যবহার করবো ডেট অ্যান্ড টাইম। জন্ম তারিখের জন্য কি ব্যবহার করবো, ডেট অ্যান্ড টাইম। তাহলে দেখো আমরা যে ডাটাবেসটার ফিল্ড গুলো মনে রাখবো, এটা হচ্ছে একটা ফিল্ড, রোল হচ্ছে একটা ফিল্ড, নেম হচ্ছে একটা ফিল্ড, গ্রুপ হচ্ছে একটা ফিল্ড, ফোন হচ্ছে একটা ফিল্ড, রিলিজিয়ন ফিল্ড, একটা ফিল্ড, অ্যাড্রেস ফিল্ড, ফি একটা ফিল্ড, ডোব একটা ফিল্ড। একটা ডাটাবেসের ভিতরে
অনেক ফিল্ড থাকতে পারে, 100-র উপরে ফিল্ড থাকতে পারে। প্রত্যেকটা ফিল্ডের ডাটা টাইপ নির্ধারণ করে দিতে হবে। এরপর আমরা কি বলছিলাম, আমাদের পয়েন্ট কি ছিল, যে ctrl প্লাস s চেপে টেবিলটি আমরা সেভ করেছিলাম। আমরা যে টেবিলটা বানাইছি এখন এটাকে কি করবো, আমরা সেভ করব। কিভাবে সেভ করবো, তোমার কিবোর্ডের ভিতরে দেখবে ctrl নামে একটা বাটন আছে আর s নামে একটা বাটন আছে, এই দুটোকে একসাথে চাপ দিবে তুমি। দেখো আমি চাপ দিছি, চাপ দেওয়ার পরে এটা সেভ হয়ে গেছে। দেখো এবার এই যে দেখো এই জায়গায় যদি আমরা ক্লিক করি, দেখো এই জায়গায় যদি আমি ডাবল ক্লিক করি, দেখো আমার টেবিলটা এই যে দেখো ডাটাবেস চলে আসছে। দেখো রোল, নেম, গ্রুপ, ফোন, রিলিজিয়ান, ফি, অ্যাড্রেস, ফি। এই যে তুমি একটা বিষয় খেয়াল করো, আমি এই যে এই ফোনে কি দিয়েছিলাম, নাম্বার দিয়েছিলাম। এখানে দেখো আমি যদি এবিসিডি লিখি তাহলে দেখো সে নিবে না, দেখো সে সে এটা গ্রহণ করবে না, অর্থাৎ আমি এখানে এবিসিডি কে রাখতে পারবো না। আমি দেখো ফোনের টাইপ কি দিয়েছিলাম, ফোনের টাইপ দিয়েছিলাম আমি নাম্বার, ফোনের টাইপ দিয়েছিলাম আমি নাম্বার। এই কারণে আমি এখানে এই যে এবিসিডি এগুলো লিখতে পারবো না। এই জন্য মনে রাখবা, এই যে টাইপ দিলে তুমি এই সমস্যাটা পড়বা, যে টাইপ নির্ধারণ করার পরে যে টাইপ দিছো যেখানে তোমাকে সেখানে ওই টাইপের ডাটাকে রাখতে হবে। যেমন ফিকে আমরা কি দিয়েছিলাম, ওলি অবজেক্ট। ফিকে দেখো তুমি কোনো কিছু লিখতেই পারবে না। অ্যাড্রেস, দেখো ফিকে কোনো কিছু তুমি লিখতেই পারবে না। তো অ্যাড্রেস আর ফি, যেমন এই যে ইন্ডেক্সের প্রাইমারি কি ক্যানট। তো এখন এই যে রোলের ভিতরে আমরা কি দিয়েছিলাম, নাম্বার, রোলের ভিতরে আমরা নাম্বার লিখতে পারবো। দেখো এই নাম্বার লিখলাম। এখন দেখো রোলের ভিতরে তুমি যদি সংখ্যা লেখো, দেখো কি আসে, এই যে রোলের ভিতরে সংখ্যা, দেখো লেখা যাবে না, কারণ আমরা রোল কি, রোলের টাইপ কি দিয়েছিলাম, রোলের টাইপ আমরা নাম্বার দিয়েছিলাম। রোলের টাইপ আমরা কি দিয়েছি, রোলের টাইপকে আমরা নাম্বার দিয়ে দিয়েছি। দেখো এই এখন সে নিচের দিকে যাবো, রোলে তুমি সংখ্যা লিখতে হবে, রোলে তুমি কখনো অক্ষর লিখতে পারবে না। অর্থাৎ তুমি যার টাইপ যা দিয়েছো তোমাকে কিন্তু মনে রাখতে হবে, টাইপটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এই যে রোলের টাইপ হচ্ছে নাম্বার, নেমের টাইপ হচ্ছে টেক্সট, গ্রুপের টাইপ হচ্ছে টেক্সট, ফোন হচ্ছে নাম্বার, রিলিজিয়ন হচ্ছে টেক্সট, ফিক হচ্ছে হোলি অবজেক্ট, অ্যাড্রেস হচ্ছে টেক্সট, ফি হচ্ছে কারেন্সি, আর ডো হচ্ছে ডেট টাইম। তোমাকে নাম্বার, তোমাকে কিন্তু টাইপ মনে রাখতে হবে, নাহলে তুমি কিন্তু দিছো এক টাইপ, তুমি আরেক টাইপের ডাটা যখন তুমি দিতে যাবে তখন তোমার সেই ডাটা সে কি করবে, জমা রাখতে পারবে না। তাহলে এটি হচ্ছে আমাদের ডাটাবেস স্টোরির পদ্ধতি। তোমাকে কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে এটা। তাহলে ডাটাবেস স্টোরির পদ্ধতি দেখো, এই যে মাত্র 6টা পয়েন্ট যদি পরীক্ষা আসে, কত মার্কের জন্য আসবে, 3 মার্ক অথবা 4 মার্কের জন্য। এই জন্য তুমি এই যে এই 6টা ধাপ তুমি কিন্তু একদম ঠাড়া মুখস্থ করে ফেলাবা। আর যার বাসায় কম্পিউটার আছে তাহলে সে অবশ্যই এই যে তোমার একটা ডাটাবেস স্টোরির চেষ্টা করবা। অবশ্যই তোমরা চেষ্টা করবো ডাটাবেসটা তৈরি করার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকের প্রথম পার্ট, আজকের পার্টটা তোমরা ভালোভাবে পড়বা। ডাটাবেস তোমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে, তোমরা মনে করতে পারো যে শেষ অধ্যায় মনে হয় সবচেয়ে বেশি কঠিন। এই যে অনেকেরই এরকম ধারণা থাকে যে শেষ অধ্যায় সবচেয়ে বেশি কঠিন। আসলে আমি বলবো না, তোমরা যদি আমার প্রত্যেকটা পার্ট ভালোভাবে দেখো, প্রত্যেকটা পার্টের খুঁটিনাটি বিষয়গুলো, সংজ্ঞাগুলো যদি ভালোভাবে একটু আয়ত্ত করে নিতে পারো, দেখবে এই চ্যাপ্টার তোমার কাছে অনেক ভালো লাগবে। আমি তোমাকে গ্যারান্টি দেখবো যে এই চ্যাপ্টার তোমার একটা প্রিয় চ্যাপ্টার হবে, এটা তোমার প্রিয় জোন হবে। এই চ্যাপ্টারের শেষের দিকে তোমার খুব কষ্ট লাগবে, বাইরে চ্যাপ্টারটা শেষ, যে সামনের দিকে যে চ্যাপ্টারটা আসবে এটা কেমন হবে, এটা এর মতো সহজ হবে কিনা, নিশ্চিত থেকো, এই কথাটা আমি বলে দিলাম তোমাকে। তো চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে পড়বা। প্রত্যেকটা সংজ্ঞা, আমি যে সংজ্ঞাগুলো দিছি, যে তথ্য কি, ডেটাবেস কি, তারপরে হচ্ছে ডেটা কি, যে যে সংজ্ঞাগুলো দিছি, এবং ডেটাবেস স্টোরির যে ধাপটা, যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসতে পারে 3 মার্ক অথবা 4 মার্কের জন্য। এটা ভালোভাবে মুখস্থ করে নিবে, আর কম্পিউটার থাকলে বাসায় প্র্যাকটিস করবা।